শহরের কোলাহল ছেড়ে আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করতে চাইলে এই আশ্রম একদিনের ভ্রমণের জন্য একটি উপযুক্ত স্থান। এই আশ্রমের আগরপাড়ার গঙ্গার তীরে হওয়ায় স্থানটি অত্যন্ত শান্ত। আশ্রমের ঘাটে বসে আপনাদের সময় কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না একদম। এই আশ্রমের ব্যাপারে এখনও অনেকের কাছে অজানা রয়েছে, আমার কাছেও অজানা ছিল। তাই যখন জানতে পারলাম, আর দেরি না করে ছোট একটি ভিডিওর আকারে আপনাদের সামনে তুলে ধরলাম। এই আশ্রমে প্রতিদিন দুপুরে ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা হয়ে থাকে, যা আপনারা কুপন কেটে পেতে পারেন। এছাড়া এই আশ্রমের ভেতরে আধুনিক অতিথি নিবাস বা থাকার ব্যবস্থা রয়েছে, যেটা আমি এই ভিডিওতেই সবিস্তারে দেখিয়েছি আপনাদের সুবিধার জন্য। হাই, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায়, আর খুব সুন্দর একটি মন্দিরে। আমি আপনাদের সামনে সেই মন্দিরটি এখন তুলে ধরবো, আপনারা দেখুন। এতটাই সুন্দর লাগবে, আমি না দেখে আপনারা ঠিক বুঝতে পারবেন। আরেকটা কথা, এই মন্দিরে কিন্তু দুপুরবেলা কুপন কেটে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। আপনাদের সেই জায়গাটা দেখাবো, কোথা থেকে কুপন কাটবেন। এছাড়া এই মন্দিরে আপনারা আসবেন কি করে, সেই সম্পূর্ণ রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদের বাড়িতে বসে বুঝে এখানে আসতে কোনো অসুবিধা না হয়। চলুন তাহলে আপনাদেরকে সবার প্রথমে আমি এখানে কি করে আসবেন সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি মন্দিরের এখানে সম্পূর্ণ জায়গাটা দেখাবো। আপনারা দেখুন, সত্যি খুব ভালো লাগবে আশা করি। এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি হচ্ছে বেলঘড়িয়ায় যে রেলওয়ের ওভারব্রিজটা আছে ওখানটাতে। আর এখান থেকে আজকে আমাদের ট্রেন দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 1। আমাদের বেলঘড়িয়া থেকে কিন্তু আজকে যাত্রাটা শুরু হচ্ছে, আর নামবো হচ্ছে আগরপাড়া। নেমে কোন দিক থেকে অটো বা টোটো যেটাই পাই সেটা আমি আপনাদের দেখাবো, আর কত টাকা লাগছে সেটাও দেখাবো। এখান থেকে কিন্তু বেলঘড়িয়ার থেকে আগরপাড়া যেতে মিনিমাম 5-10 মিনিটের মতো লাগবে, কারণ একটাই স্টপেজ। চলুন তাহলে যাওয়া যাক। এটা হচ্ছে বেলঘড়িয়া স্টেশন। আমরা আজকে কিন্তু বেলঘড়িয়া স্টেশন থেকে যাব, আর ট্রেনটা দিয়েছে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমি কিন্তু এখন আগরপাড়া স্টেশনে নেমে গেছি। এটা হচ্ছে আগরপাড়া স্টেশন, আর আমাদের কিন্তু ট্রেনটা নামালাও হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আপনাদেরকে আসতে হবে, যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে। দেখুন এই যে এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম আগরপাড়া স্টেশন, আর এইখানে হচ্ছে টিকিট কাউন্টারটা। তাহলে আপনাদের একটা মনে আইডিয়া হয়ে যাবে, টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরোতে হবে। বেরিয়ে এখানে সামনে অটো বা টোটো আপনারা পেয়ে যাবেন। অটোতে করেও যেরকম টাইম লাগবে টোটোতেও সেরকম টাইম লাগবে, তবে অটোতে করে গেলে আপনাদের মেন রোডে না হবে, ওখান থেকে 1 থেকে 2 মিনিট হেঁটে যেতে হবে। আর টোটোতে গেলে একদম মন্দিরের সামনেই নামাবে। এখন কিন্তু স্টেশনের বাইরে থেকে অটো পেয়ে গেলাম, আর এখান থেকে একজনের ভাড়া 14 টাকা করে, 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আমাদের কিন্তু অটোতে করে এখানটাতে নামালো, আর এখান থেকে সোজা একটুখানি 1 থেকে 2 মিনিট হাঁটলেই আমরা কিন্তু মন্দিরের গেট পেয়ে যাব। আপনারা যদি টোটোতে করে আসেন তাহলে কিন্তু আপনাদের পুরো মন্দিরের গেটের সামনেই নামাবে। আজকে যখন আমরা আসলাম তখন এই গেটটা বন্ধ ছিল। এটা কবে খোলে আমার ঠিক জানা নেই। এই গেটের পাশেই কিন্তু আরেকটা গেট রয়েছে, সেখান থেকে আজকে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। আপনাদের সেই জায়গাটা দেখাচ্ছি। এখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে। দেখুন এই সামনে আমরা হেঁটে আসলাম, আর ওয়ালে আপনারা বিভিন্ন লেখা দেখতে পাবেন। এগুলো পড়তে পড়তে আপনারা সুন্দর চলে আসতে পারবেন। এই গেটটা থেকে কিন্তু আজকে আমরা ভেতরে প্রবেশ করব মন্দিরের। আর এইদিকে সোজা চলে গেছে গঙ্গার ঘাট। এই মন্দিরের পাশে কিন্তু গঙ্গার ঘাট রয়েছে, আর মন্দিরেরই একটা গঙ্গার ঘাট রয়েছে, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি ও এক একটা করে জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু এখন এই মন্দিরের যে মূল তোরণটা আছে তার সামনেই দাঁড়িয়ে আছি, একদম প্রবেশের গেটটা। আর আমি এখন আপনাদের এই মন্দিরের বিভিন্ন জায়গা সম্বন্ধে একটা কাকুর সাথে কথা বললাম, তো উনি সমস্ত কিছু ডিটেলসে ভালো করে বলে দিতে পারবেন। তাহলে আপনাদের কি বাড়িতে বসে দেখতে একটু সুবিধা হবে। নমস্কার কাকু, আপনার নামটা একটু পরিচয়টা বললে সুবিধা হতো। আমার নাম পরেশ চ্যাটার্জি। আচ্ছা, তো আশ্রমের ইতিহাস তো একটা আছে। মা এই আগরপাড়া আশ্রমে প্রথম পদার্পণ করেছিলেন 1958 সালে 30 এপ্রিল। তো 30 এপ্রিল মা আসার পর তারপর আশ্রম আস্তে আস্তে শ্রীবৃদ্ধি ঘটেছে, আস্তে আস্তে কলেবরে বড় হয়েছে। উৎসবাদি যা হয়, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, মায়ের আবির্ভাব জয়ন্তী, এসব নানান অনুষ্ঠান এখানে হয়ে থাকে।
এখানে কিছু চ্যারিটেবল মানে দুস্থদের চিকিৎসার জন্য কিছু ব্যবস্থা আছে। এখানে সামনে ডাক্তাররা বসেন, হোমিওপ্যাথিক 2 জন বসেন, অ্যালোপ্যাথিক প্রত্যেক মাসে একটা করে মেডিকেল ক্যাম্প করা হয়। ফ্রি ট্রিটমেন্ট, ব্লাড সুগার টেস্ট, ইসিজি এবং মেডিসিনও দেওয়া হয়। বাইরে থেকে ডাক্তাররা, ভক্তরা যা আছেন তারা আসেন। এছাড়া শুক্রবার এবং সোমবার 2 দিন 4টে থেকে 6টা একজন ডাক্তারবাবু বসেন, সেটাও ফ্রি। এবং যতটা সম্ভব ওষুধ তাদের দিয়ে দেওয়া হয় পেশেন্টদের। এটা একটা দিক গেল সেবামূলক ভাব। এছাড়া এখানে একটা কম্পিউটার স্কুল চালু হয়েছে, সেখানে পিছিয়ে পড়া বাচ্চা যাদের ক্ষমতা নেই, মানে দুস্থ, তাদেরকে কম্পিউটার শিক্ষা দেওয়া হয় 6 পর্যন্ত। সেটা সবে শুরু হয়েছে। এই হলো এখানকার মানে মোটামুটি একটা সেবামূলক ভাব। এছাড়া দৈদ্যরান সেবা, বস্ত্র বিতরণ এটা মাঝে মাঝেই করা হয়। কুপন রোজই, আচ্ছা, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে তাই তো? প্রসাদের ব্যবস্থা আছে, সেটা 11টার মধ্যে কুপন নিতে হয় অফিসে এসে। কুপন মূল্যটা কত ধার্য করা আছে? বর্তমানে 120 টাকা একটা শুল্ক নেওয়া হয়। আচ্ছা, তো তার সেটা 11টার মধ্যে কুপনটা 11টার মধ্যে যে কেউ কেটে নিতে পারে। আর যদি কেউ বাড়ির থেকে চাইলে বুকিং করতে পারবে, এরকম কোনো ব্যবস্থা আছে? হয় না, কারণ এটা অসুবিধা হয়। কারণ অনেকে ফোন করে বলে আবার আসে না, আসে না। রান্নাবান্না এই জিনিসটা অনেক জায়গায় হয়, কারণ অসুবিধা হয়, কারণ রান্নাবান্না তো এখানে হিসাব করা যায় না। কোনদিন 100 লোক হয়, কোনদিন 150 হয়, কোনদিন 50 হয়। মানে যে আসবে কুপন কাটবে সে প্রসাদটা পাবে। কুপনটা কাটা হয়ে গেলে তখন রান্নাঘরে যারা ভোগ রান্না করে তারা জানতে পারে। ভোগ প্রসাদ বিতরণ হবে দুপুরে 1টা থেকে তাই তো? 1টা থেকে। আচ্ছা, আর একটা বলছিলাম, এই মন্দিরের কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে, বা এখানে কি যাত্রী নিবাসের কোনো ব্যবস্থা আছে? যাত্রী নিবাসের ব্যবস্থা আছে, কিন্তু কোনো রেফারেন্স ছাড়া থাকতে দেওয়া হয় না। কোনো একটা রেফারেন্স দরকার। কোনো রেফারেন্স, আই কার্ড তো নেওয়া হয়, কিন্তু একটা রেফারেন্স দরকার। যদি একটা দিল্লি থেকে অজানা লোক এসে বললো আমি থাকবো, আচ্ছা, সেটা সম্ভব হয় না, কারণ যা বর্তমান পরিস্থিতি, তাতে করে আমরা ওই একটু রেফারেন্স ছাড়া দিতে পারি না। বলছি, একটা দুটো রুম কি একটু দেখিয়ে দিতে পারবেন? সে দেখিয়ে দেবে। আচ্ছা, একটু পরে তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কথা হচ্ছে যে এখানে উৎসবাদিতে যা ভিড় হয়। এইটা কোন টাইমে উৎসব হয় এই মন্দিরের? এখানে মেইনলি মায়ের আবির্ভাব জয়ন্তীটা হয় মে মাসে। মানে সামনের আসছে। হ্যাঁ, 3 তারিখ থেকে 5 তারিখ, এই 3-4 দিনে তখন অনেক বড় করে অনুষ্ঠান করা হয়, খুব বড় হয়, গেস্ট হাউস সব ভর্তি হয়ে যায়। এছাড়া দুর্গাপুজো তখনও খুব ভিড় হয়। আচ্ছা, আর একটা বাৎসরিক প্রোগ্রাম হয় নামযজ্ঞ, সেটা ডিসেম্বরের শেষ শনি রবি। এবং 1 জানুয়ারি ওখানে আমাদের পঞ্চবটিতে রুদ্রাভিষেক, রুদ্রযজ্ঞ খুব বড় করে হয়, অনেক বড় করে হয়। আশ্রমটা তো খুব বড় জায়গা, খুব একদম গঙ্গার পাড়ে, খুব সুন্দর জায়গা। পণ্ডিতরা আসেন, তারাই সব যাগযজ্ঞ করে পুজো হয়। নিত্য পুজো হয়। 6-7টা মন্দির আছে। আচ্ছা, আলাদা আলাদা বিগ্রহ আছে, সেগুলো তো আপনি দেখাতেই পারবেন। আচ্ছা, এছাড়া ওদিকে ধ্যানপীঠ আছে। আচ্ছা, এই আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে আশ্রমে ঢুকেই এই জায়গাটা, এখানটাতে কি জায়গাটা? এটা মায়ের মূল প্রবেশদ্বার। আচ্ছা, এই জায়গাটা মূল প্রবেশদ্বার, এবং ডাক্তাররাও এখানে বসে। শ্রী মা আনন্দময়ী করুণা, যে চ্যারিটেবল ডিসপেন্সারি যেটা রয়েছে, সেখানে ডাক্তাররা আসেন। চোখের চিকিৎসা হয়, চোখটা হয়, সেটা সপ্তাহে 2 দিন। এবং দাঁতেরও ডাক্তাররা বসেন। এগুলো সবই ফ্রি, সমস্ত ফ্রিতে ট্রিটমেন্ট। হ্যাঁ। আচ্ছা, আর ঢুকেই তো এই দিকটাতে অফিস রুম রয়েছে, আর এই জায়গাটাতে এটা উপরে খুব ভিড় হলে, উৎসব হলে এখানে প্রসাদ গ্রহণ কক্ষ। এটা যখন ভিড় হয়ে যায়, অনেক লোকের সমাগম হয়, তখন উপরে খাওয়ার ব্যবস্থা। ওখানে ওটা হচ্ছে যজ্ঞশালা। এই জায়গাটা সোজা না, ওটা যজ্ঞশালা দেখা যাচ্ছে। তারপরে হলো গোশালা রয়েছে, গোশালা। হ্যাঁ, এই পাশে দোলমঞ্চ, এই দোলের উৎসব গেল। দোলমঞ্চ এই জায়গাটাতে না? দোলমঞ্চ, দোলের উৎসব গেল সদ্য। আচ্ছা, তো এই হচ্ছে। আর ওই সাইডটাতে কি মন্দির আছে? ধ্যানপীঠ, মানে মায়ের মর্মর মূর্তি, যেটা প্রস্তর ফলক, একটা প্রস্তর মূর্তি লাগানো আছে ওখানে। ওটা মায়ের সেন্টিনারি, মানে শতবর্ষে মায়ের মূর্তিটা। ঠিক আছে, আমি এবার আপনাদেরকে মন্দিরের চারিদিকটা একবার ঘুরে ভালো মতো দেখিয়ে দিচ্ছি ডিটেলসে, তাহলে কি আপনারা বাড়িতে বসেই দর্শন করে নিতে পারবেন। আমি কিন্তু এখন মন্দিরের এই ভেতর দিকে চলে আসলাম, আর এখান থেকে আমি আপনাদেরকে এখন গঙ্গার পাড়ের দিকে নিয়ে যাব। আপনাদের বলেছিলাম এই মন্দিরেরই একটা গঙ্গার ঘাট রয়েছে, সেখানটা কিন্তু খুব সুন্দর একটি পরিবেশ। সেই জায়গাটা আমি আপনাদের নিয়ে যাব, আর এখান থেকে কিন্তু কুপনটা কাটতে হবে। সেই জায়গাটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি।
চলুন তাহলে এখন আমরা এই গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। দেখুন কত সুন্দর গেট, আর তার ভেতরে কত সুন্দর বিভিন্ন গাছগাছালি দিয়ে সাজানো। আর এখান থেকে কিন্তু আপনারা হাত মুখ ধুয়ে নিতে পারবেন। এবার আমরা এই যে গঙ্গার ঘাটের দিকে চলে আসছি আস্তে আস্তে। দেখুন কত সুন্দর বিভিন্ন ধরনের ফুল গাছ আর গাছ দিয়ে সাজানো। এই জায়গাটা দেখুন আপনাদের সত্যি খুব ভালো লাগবে, কত সুন্দর জায়গা দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন আর বিভিন্ন গাছ দিয়ে এত সুন্দর মেনটেন করা জায়গাটা। আর এই জায়গাটা আমি আপনাদের দেখাবো, এই জায়গাটা কিন্তু বিভিন্ন শাকসবজির চাষও হচ্ছিল। এই জায়গাটা বাঁধাকপির চাষ হচ্ছিল, তার পাশেও কিন্তু আরেকটা সবজির চাষ হচ্ছিল। আর এখানে যে আম গাছগুলো রয়েছে সেই আম গাছগুলো আমি আপনাদের দেখাবো। আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারবেন আমি জানি না, প্রচুর আম হয়েছিল এখানে। আম গাছ, জাম গাছ, কত ধরনের গাছ রয়েছে। আর এখানে একটি গাছ রয়েছে, সেই গাছটি আপনাদের একটু পরে দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এবার আমি আপনাদেরকে গঙ্গার পাড়ে নিয়ে যাচ্ছি। দেখুন কত ভালো লাগবে। এটা হচ্ছে গঙ্গার পাড়ের যে গেটটা রয়েছে, সেই গেটটা যদিও তালা দেওয়া ছিল, কিন্তু আমরা এইখানটাতে বসে অনেকটা সময় কাটালাম, প্রায় 30 থেকে 40 মিনিট আমরা কিন্তু এখানেই বসেছিলাম গঙ্গার পাড়ে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন এখান থেকে গঙ্গা দেখতে কত ভালো লাগছে। আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। দেখুন এই যে দেখুন, এই সাইডটা হচ্ছে গঙ্গার, এই সাইডটা হচ্ছে সোদপুরের দিকটাতে, মানে ব্যারাকপুরের দিকে যেই জায়গাটা, এইটা হচ্ছে সেই দিকে। আর এই দিকে হচ্ছে দক্ষিণেশ্বরের দিকটাতে, এই সাইডটা হচ্ছে দক্ষিণেশ্বরের দিক। আর এই জায়গাটা শুধু আপনারা একবার দেখুন কতটা সুন্দর লাগছে। এখান থেকে কিন্তু সোজা চলে গেল আর একটা জায়গা রয়েছে, সেখানেও কিন্তু বসার সুন্দর সিট করা রয়েছে, সেই জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি। সত্যি খুব ভালো লাগবে। এখানে দেখুন কত সুন্দর সুন্দর সিট করা রয়েছে আর কত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এখানে বসে আপনাদের কিন্তু অনেকটা সময় কেটে যাবে, এতটা ভালো লাগবে। আর আমি বললাম না, আজকে যেদিন আমি এসছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিল গঙ্গায়, যে এখানে বসে থেকে এখান থেকে উঠতে ইচ্ছা করছিল না। এবার আমি আপনাদেরকে আরেকটা জায়গা নিয়ে যাচ্ছি, গঙ্গার পাড়ে শিব ঠাকুরকে দর্শন করাবো এখন আমি আপনাদেরকে। এই জায়গাটায় যে শিব ঠাকুরের মূর্তিটা রয়েছে কত সুন্দর লাগছে দেখুন। আমি আপনাদেরকে আরেকটু কাছে নিয়ে দেখাচ্ছি। আর এখানে কিন্তু মানে বিভিন্ন গাছগাছালি দিয়ে ঘেরা জায়গাটা, তারপরে আবার গঙ্গার পাড়ে, সত্যি একদম মানে অসাধারণ। আর এত বড় বড় গাছগাছালি, এখানে রোদ প্রায় পড়ছে না বললেই চলে। এখানে বসে আপনাদের কিন্তু সত্যি খুবই ভালো লাগবে। এখানে কিন্তু খুব সুন্দর গঙ্গার ঘাট রয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখালাম। খুব সুন্দর জায়গা, এখানে প্রায় আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেও আমরা এখানে বসেছিলাম, এত ভালো লাগছিল।
আপনাদেরকে সেই জায়গাটা দেখালাম। কিছুটা হয়তো ক্যামেরায় অতটা ভালো বুঝতে পারেননি আপনারা। এইখানে আসলে আমি বলবো আপনারা এই আশ্রমে আসুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। চলুন এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মন্দিরের আরেকটা জায়গায়, যেখানে আপনারা দেখতে পারবেন মন্দিরের আরও কত কিছু সুন্দর জায়গা রয়েছে। এবার আমি আপনাদেরকে গোশালার দর্শন করাবো। এই আশ্রমে কিন্তু গোশালাও রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই জায়গাটা হচ্ছে আপনারা যেই প্রবেশদ্বার থেকে প্রবেশ করবেন মন্দিরের, তার থেকে ঠিক সোজা জায়গাটা। আর একটা কথা আপনাদের কাছে আমার জানার আছে, এই গাছটার ব্যাপারে কিন্তু আমার ঠিক জানা নেই। এই গাছটার কী নাম আছে, আপনারা যদি জেনে থাকেন প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একবার। আর এই যে দেখুন রাজহাঁসরা তাদের নিজের নিজের ঘরে চলে যাচ্ছে, আর এখানে কিন্তু গোশালাটা। এই গোশালা থেকে সোজা একটুখানি এগিয়ে গেলে এখানে কিন্তু এই আশ্রমে মায়ের যে ধ্যানপীঠটা রয়েছে সেই জায়গাটা পৌঁছে যাওয়া যায়। আমি সেই জায়গাটা আপনাদেরকে একটু পরে নিয়ে যাচ্ছি। তার আগে এখন আমি এই অফিস রুমে চলে আসব, কারণ এখন কিন্তু এখানে মহারাজ চলে এসেছেন। ওনার মুখেই আমি আপনাদেরকে এই আশ্রমের ইতিহাসটা জানিয়ে দেবো। আর এছাড়াও আমি যে এখান থেকে কুপনটা সংগ্রহ করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এই আশ্রমে যখন আপনারা আসবেন এখানে দেখতে পারবেন বিভিন্ন মানে পূজার সামগ্রীর জিনিস। এখান থেকে আপনারা পূজার সামগ্রী বলতে এখান থেকে আপনারা মায়ের বিভিন্ন ফটো এবং আরও যাবতীয় জিনিস পেয়ে যাবেন। সেগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে কি বাড়িতে বসেই আপনাদের মনের মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে এখানে আসলে আপনারা কী কী জিনিস পেতে পারেন। কারণ এখানে অনেক কিছু রয়েছে, সমস্ত জিনিস তো দাম দেখানো সম্ভব না, তাও আমি আপনাদেরকে কিছু কিছু জিনিস আমি দেখিয়ে দিচ্ছি এখন। জয় মা, জয় মা। মায়ের আশ্রম আগরপাড়া সম্বন্ধে আপনাদের কিছু জানার ইচ্ছে, এই জন্য আপনাদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এখন কথা হলো, মা 50-এর দশকে এখানে পেছনে যে শিব মন্দিরটি আছে, বড় অশ্বত্থ গাছটি আছে মন্দিরের পেছনে, আশ্রমের পেছনে, ওটি গৌরী সেনদের জায়গা। ওইখানে মা 3 রাত্রি ছিলেন, বাবা ভোলানাথ সহ অন্যান্য ভক্তবৃন্দ সহ। তো ওই সময় একদিন তিনি বিকেলে এই পরিত্যক্ত এই জায়গাটি, বর্তমানে এখানে আশ্রম যেটি, এবং এই বাড়িটি, যে বাড়িতে আমরা বসে কথা বলছি, এটি হেরিটেজ বিল্ডিং এখন। তো এটি আমাদের ভূপেন বসুদের বাগান বাড়ি। তো এটি বেড়াতে বেরোন এবং দেখেন যে এটা লক্ষণ ভালো, জায়গাটি অনেকটা কুর্মপৃষ্ঠাকৃতি ছিল। তো সেখানে মায়ের ইচ্ছা ছিল যে এই জায়গাটিতে যদি একটা আশ্রম হয় তাহলে একটু দেবার্চনা হয় এবং কলকাতার মানুষের আধ্যাত্মিক উন্নতিতে সহযোগিতা হয়। তো সেই অভিব্যক্তি, তিনি মনের অভিব্যক্তি ভক্তদের কাছে প্রকাশ করেন এবং ভক্তরা সেই মতোই ঝাঁপিয়ে পড়েন। এবং এই জায়গা 1954-তে পাওয়া যায়। তখন ভূপেনবাবুরা যাদের বিক্রি করে দিয়েছিলেন তারা কেবল রেস্ট্রি খরচের বিনিময়ে ওই 960 টাকা তখনকার দিনে এই জায়গা আবার আশ্রম কর্তৃপক্ষকে ডিড করে দেন। তো সেইখান থেকে এই আশ্রমে চলার শুরু।
মায়ের আশ্রমগুলি মা যত জায়গায় গিয়েছেন সারা ভারতবর্ষে সব জায়গাতেই বেশিরভাগ তীর্থস্থলে তীর্থক্ষেত্রে একটি সুন্দর সুন্দর আশ্রম গড়ে উঠেছে। সেই জায়গায় দেখতে গেলে এই আশ্রমটি বয়সের দিক দিয়ে অনেক নবীন, কিন্তু কলকাতায় মায়ের আসা যাওয়া বহু ভক্ত বাড়িতে ছিল, কিন্তু সেখান থেকে এই যাত্রা শুরু। এখন এখানে ধ্যানপীঠও হয়েছে, পূর্ব দিকে পুকুরের ওদিকে যে বড় মন্দিরটি যেখানে মা মর্মমূর্তি আছে সেটির একটি অলৌকিক ইতিহাস আছে। ওখানে সামনে যে বড় আম গাছটি রয়েছে, ওই আম গাছের তলায় মা দিন ছয়েক ভাবস্থ ছিলেন, এবং যে ইটের উপরে বসে তিনি ভাবস্থ হতেন সেই তারপরে তিনি অভিব্যক্তি প্রকাশ করেন যে এখানে একটি মেডিটেশন হল অর্থাৎ সাধনার জায়গা হোক, যে কারণে ওইটির নাম দেওয়া হয়েছে আনন্দ ধ্যানপীঠ। আনন্দময়ী মায়ের আনন্দ এবং তার ইচ্ছা অনুযায়ী সাধনস্থল অর্থাৎ ধ্যানপীঠ। তো সেখানে আজকে যেখানে আপনি নিশ্চয়ই ভিডিও করেছেন, ওখানে এখন অখণ্ড নাম হচ্ছে আজকে। গতকাল তো এই মন্দিরেই হয়, এই পাঁচ মন্দির যেখানে রয়েছে, দিদিমার মন্দির, মায়ের মন্দির, শিবের মন্দির, কৃষ্ণ মন্দির আর মা কালীর মন্দির। তো এখানে প্রতি রবিবারই হয় অখণ্ড নাম সংকীর্তন, আর জপ হয় এই গঙ্গার দিকে যেখানে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন, সেই সাধন কুটিরে তাদের পদধূলি রঞ্জিত জায়গা, পুত পবিত্র জায়গা, সেখানেই এখন আমাদের প্রতি রবিবার অখণ্ড জপ হয় উদয়াস্ত। তো আজকে একটা বিশেষ অফার আছে ভক্তদের, সেই জন্য ধ্যানপীঠেই মায়ের মর্মমূর্তির সামনেই উদয়াস্ত জপ হচ্ছে। তো আমাদের এই হলো আশ্রমের মূল মোটো। সারা বছর ধরে আমরা এই আধ্যাত্মিকতা নিয়েই থাকি। এখানে প্রচুর ওয়ার্কশপ হয়, তার মধ্যে পুজোর পরে 7 দিনের একটি ওয়ার্কশপ হয় যেটিকে আমরা সংযম সপ্তাহ বলি। সেখানে ভক্তরা কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে সাধন ভজন করেন, গীতা পাঠ করেন, বেদ বেদান্ত পাঠ করেন, এবং বিভিন্ন বক্তারা ভক্তদের আধ্যাত্মিক উন্নতির প্রসঙ্গে আলোচনা করেন সকাল বিকাল, এসব হয়। এবং সারা বছর এখানে এই আধ্যাত্মিক পরিবেশ পুজো পার্বণের মধ্য দিয়ে কাটে। এখানে এমন কোনো পুজো নেই যা হয় না। মায়ের তিথি পুজো যেমন মে মাসে, আবার দুর্গা পুজো হয়, এখানে বিশ্বকর্মা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়, সব পুজোই হয় এখানে, এগুলি রয়েছে। তারপর অন্যান্য যে সমস্ত তিথি, বিশেষ করে শিবের এখানে পঞ্চবটী রয়েছে, শিবের আরাধনা হয়, রুদ্রাষ্টক মহাযজ্ঞ হয়, এবং ইত্যাদি হয়। এবং সারা বছরই এখানে আমরা এই আধ্যাত্মিকতা নিয়ে থাকি এবং মানুষের যাতে উন্নতি হয়। এছাড়াও চ্যারিটেবল ডিসপেন্সারি আমাদের প্রত্যেক দিন রয়েছে, হোমিওপ্যাথি এবং আই ডিসপেন্সারি রয়েছে সপ্তাহে 2 দিন, এবং এলোপ্যাথি ডিসপেন্সারি রয়েছে প্রত্যেক দিন সপ্তাহে 2 দিন করে। এগুলো নিয়মিত হয় এবং মাসে একটা A to Z, সে একেবারে স্কিন থেকে শুরু করে, হার্ট থেকে শুরু করে, আপনার আই থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের সব এক্সপার্টদের নিয়ে একটা মেডিকেল ক্যাম্প হয় প্রতি মাসে 1 দিন। হ্যাঁ, এই মাসে যেমন সেটা 22 তারিখে হবে, তো রবিবার দেখে হয়, এবং সেখানে প্রচুর এলাকার লোকজনেরা রেসপন্স পান। ইদানিং বাচ্চাদের উপরে এনকারেজমেন্টের জন্য, বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা কম্পিউটার সেন্টার ওপেন করেছি এই 8-10 দিন হলো। সেখানে বাচ্চারা যাতে করে উৎসাহ পায়, ক্লাস 6 পর্যন্ত বাচ্চাদেরকে একেবারে অবৈতনিকভাবে কিছু না নিয়েও তাদেরকে শেখানো হচ্ছে, এবং তাদেরকে আমরা একটা সার্টিফিকেটও অফার করব। এভাবেই চলছে। তো মায়ের যা ইচ্ছে ছিল মানুষের স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক উন্নতির দিকে, সেই দিকে আমাদের ধ্যান রয়েছে বিশেষ করে। আর চ্যারিটেবল ওয়ার্কগুলো রয়েছে, এবং প্রত্যেক দিন ভোগের ব্যবস্থা থাকে 365 দিন। মায়ের অন্নভোগ হয় প্রত্যেক দিন দুপুরে। যতজন ভক্তরা আসেন সময়ের মধ্যে 11:30টার মধ্যে এসে যারা কুপন সংগ্রহ করেন তারা অনায়াসেই প্রসাদ পান, এবং সবাই খুব আনন্দ পান, কারণ জায়গাটি প্রায় একটি পর্যটন কেন্দ্রের মতো গঙ্গার পাড়ে। আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, নানান গাছগাছালিতে পরিপূর্ণ। এছাড়াও আমাদের গোশালা রয়েছে, রাজহাঁসেদের একটা রয়েছে, ইত্যাদি অনেক কিছু অ্যাক্টিভিটিজ রয়েছে। আর কি জানা আছে বলুন। আর বলছিলাম যে এই আশ্রম কোন টাইমটা খোলা থাকে? আশ্রম খোলা থাকে
ভোর 4:30 থেকে অ্যাকচুয়ালি রাত্রি 8:30 9টা পর্যন্ত। তাহলে মাঝখানে ভোগরাগ হয়ে যাওয়ার পরে, আরতি হয়ে যাওয়ার পরে মাকে একটু শয়ন দেওয়া হয়, বিশ্রাম দেওয়া হয়। সেটা টেন্টেটিভ টাইম হচ্ছে দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই সময়টা যে বন্ধ থাকে, মাকে বিশ্রাম দেওয়া হয়, তারপরে আবার খুলে যায়। আর একটা বলছিলাম, কেউ যদি পুজো দিতে চান তো সেক্ষেত্রে তাকে কোন টাইমে আসলে সুবিধা হবে? পুজো দিতে হলে এরকম টাইমে আসতে হবে, এই 10টা 10:30 11টার মধ্যে এলে ভালো হয়। কারণ পুরোহিত মশাইরা পুজোতে বসার আগে এলে ভালো হয়। তাদের নামগোত্র দেবেন এবং তারা কী ধরনের পুজো দিতে চান দেবেন। যারা ষোড়শ প্রচারে পুজো দেবেন, আমাদের এখানে ষোড়শ প্রচারে পুজোর ব্যবস্থা আছে নামগোত্র দিয়ে। না হলে এমনি মিষ্টান্ন ভোগ ফল মূল নিয়ে এসে যারা পুজো দেয় তার পুজো দিয়ে নৈবেদ্য করে নিবেদন করে তারপর প্রসাদ নিয়ে যান। আর একটা কথা বলার আছে, মানে জানার আছে, এখানে কি কোনো দীক্ষার ব্যবস্থা আছে? হ্যাঁ, দীক্ষার ব্যবস্থা আছে। এখানে বৎসরে সারা বছর ধরে যেসব ইন্টারেস্টেড লোকেরা নাম লিখান তাদেরকে প্রিপেয়ার করানো হয়। তাদের মায়ের উপরে অনেক কিছু যেসব বায়োগ্রাফি আছে, মানে জীবনীমূলক বই আছে, সেগুলো পড়ানো হয়। দীক্ষা নেওয়ার জন্য সবথেকে ভালো মানে সময় কোন? ওটা ডিসেম্বর জানুয়ারি মাস। ডিসেম্বর জানুয়ারি মাসে মূলত দীক্ষা হয়। আচার্য হিসেবে যাকে এনলিস্টেড করা হয়, মানে প্রায়োরিটি দেওয়া হয় হেড অফিস থেকে, তিনি আসেন কনখোল থেকে, তিনি এখানে দীক্ষা দেন। এবং সারা বছর ধরে যে নামগুলি কালেকশন হয় 30 40 50 60 100 যাই হোক, তারা ওই সময় দীক্ষা পান। প্রত্যেকদিন 2 জন 3 জন 4 জন করে দীক্ষা দিনে দিনে 2 মাস 2.5 মাসের মধ্যে ওটাকে কভার করা হয়। আচ্ছা, আর বলছিলাম যে এই আশ্রমের কোনো কন্ট্যাক্ট নাম্বার কি দেয়া হ্যাঁ, যাবে? আশ্রমের কন্ট্যাক্ট নাম্বার আছে। পিছনেই দেখছিলাম একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এটা কি কন্ট্যাক্ট নাম্বার? হ্যাঁ, ওটা তো ফোনে, ওটা হচ্ছে আপনার ব্যাংকের। আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, ল্যান্ড নাম্বার, সেটা শুনে রাখুন। 033, এটা হচ্ছে আশ্রমের কন্ট্যাক্ট নাম্বার, তাই তো? ল্যান্ড নাম্বার। এটাতে সবসময় ফোন করলে সমস্ত কোয়ারি করতে পারবেন। 033-2531-208। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক। এই নাম্বারটা অ্যাভেলেবল। এটাতে একবার এটা দিন, আমি একবার নাম্বারটা তাহলে দেখিয়ে দিই। হ্যাঁ, এই প্রথম নাম্বারটা এই প্রথম নাম্বারটা। হ্যাঁ, ওগুলো। আর এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে বাবা, তাহলে হ্যাঁ, ঠিক আছে, আসছি তাহলে আজকে। হ্যাঁ, ভালো থাকো। আমি কিন্তু এখন এখান থেকে এই যে কুপনটা সংগ্রহ করে নিলাম, আর এক একজনের কুপন মূল্য পড়লো আজকে 120 টাকা করে। আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা এখন আপনি দেখিয়ে দিচ্ছি। আর এখানে জানতে পারলাম এখানে কিন্তু ভক্ত নিবাসও আছে, থাকার মতো রুমও রয়েছে। সেই রুম রেটটা আমি আপনাদেরকে জানাচ্ছি যে এসি রুম হলে 1200 টাকা, আর নন এসি হলে সেই ক্ষেত্রে 1000 টাকা করে। আমি কিছু রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে কি একটা মনে আইডিয়া চলে আসবে। এই আশ্রমে আপনারা যদি রুম নিতে চান, আমি কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে কি আপনাদের বাড়িতে বসেই মনে একটা আইডিয়া হয়ে যাবে এখানে আসলে আপনারা কেমন ধরনের রুম পেতে পারেন। এই রুমগুলো ছাড়া আরও কিন্তু ভালো ভালো রুম রয়েছে, আপনাদেরকে আমি কয়েকটা রুম দেখিয়ে দিচ্ছি। আর এইখানে রুম ভাড়া কিন্তু যদি আপনারা এসি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের 1200 টাকা করে পড়বে এক একটা রুম, আর যদি এসি না নেন তাহলে 1000 টাকা করে রুম রেট পড়বে। কিন্তু আপনারা যদি রুম নিতে চান, আপনাদেরকে সবার প্রথমে এই আশ্রমের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জেনে নিতে হবে রুম অ্যাভেলেবেল আছে কি না, সেই দিকটা আপনাদেরকে দেখতে হবে। আর আমি এই কন্ট্যাক্ট নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন।
আমি কিন্তু এখন চলে এসেছি আশ্রমের যেই মূল গেটটা থেকে আমরা আশ্রমের প্রবেশ করেছিলাম, এই ওয়ালের পাশ দিয়ে দেখিয়েছিলাম আপনাদের মনে আছে, সেইখান থেকে আমরা এখন এই সাইড থেকেও কিন্তু যাওয়া ভেতর দিকে ধ্যানপীঠে যাওয়ার রাস্তা আছে। আর আপনাদেরকে একটা গাছের কথা বলেছিলাম, দেখুন এই গাছটা দেখে আপনারা কি কিছু বুঝতে পারছেন? আমি আরেকটু আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে এটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ। আমার কিন্তু আগে কোনো জায়গায় এই রুদ্রাক্ষের গাছ আমি দেখিনি। এখানে কিন্তু অনেক রুদ্রাক্ষের ফল হয়ে রয়েছে। আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না, আমার কাছে কিন্তু এই জায়গাটা এই গাছটাই প্রথম দেখা। আমি এর আগে কোনো দিনও রুদ্রাক্ষের গাছ দেখিনি। আপনারা দেখেছেন কি না প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই আশ্রমে আসলে কিন্তু আপনারা সেটা দেখতে পারবেন। কিন্তু একটা কথা বলে দেবো, আপনারা গাছে কিন্তু কেউ হাত দেবেন না, কারণ এই আশ্রমের চারিদিকে কিন্তু সিসি ক্যামেরা লাগানো। আপনারা এই গাছে একদম হাত দিতে পারবেন না। এখন আপনারা দেখতে পাবেন মায়ের এখানে যে নাম কীর্তন চলছে সেটা। আর আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন, কারণ অনেক বয়স্ক মানুষ আছেন যারা বাড়ির বাইরে বিভিন্ন কারণবশত বেরোতে পারে না। তাদের কাছে ভিডিওটা পৌঁছালে তারা বাড়িতে বসেই দর্শন করতে পারবে। এখন দেখতে পাচ্ছেন মায়ের আর একটা মন্দির, আর এটা রয়েছে কিন্তু গঙ্গার একদম পাড়ে। আপনাদেরকে একটু আগে যে গঙ্গার ঘাটটা আমি দেখিয়েছিলাম তার ঠিক পাড়ে। দেখুন কত পুরনো জায়গা, কত পুরনো আশ্রম, আপনারা দেখলে হয়তো কিছুটা মনে আন্দাজ করে নিতে পারবেন। চলুন তাহলে আমি এখন আপনাদেরকে এই আশ্রমের ভেতরের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা এখন যেই জায়গাটা দেখছেন এখানে কিন্তু প্রসাদ বিতরণ হয়ে থাকে। কখন বলুন তো, যখন এই আশ্রমে অনেক দর্শনার্থী হয়, অনেক লোক সংখ্যা হয়, তখন কিন্তু এই জায়গাটায় প্রসাদ বিতরণ হয়ে থাকে। দেখুন চেয়ার টেবিল দেখলে বুঝতে পারবেন। আর এখন কিন্তু এখানে ভোগ আরতি চালু হয়ে গেছে, আমি সেই জায়গাটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন আমি কিন্তু এখন চলে এসেছি এই আশ্রমে নাট মন্দিরে। আর এখন আমি আপনাদেরকে দর্শন করাবো এখানে যে সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করা হয়, সেই পূজা অর্চনা আমি আপনাদের কিন্তু এখন দর্শন করাবো। আপনারা বাড়িতে বসেই দর্শন করে নিতে পারবেন চাইলে।
ते पगन्धादि भूमिताधिपति विष्णुवे नारायणाय दासं प्रदनाय सर्वदेव देवी महिमाता आनन्दमयी देवो नमः भगवान् श्री नारायणाय नमः नमः सर्वदेवी देवी गुणे আপনাদেরকে এখন এই আশ্রমে যেখানে প্রসাদ বিতরণ হবে সেই জায়গাটা আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, চেয়ার টেবিল পাতানো, আপনারা এখানে বসে প্রসাদ গ্রহণ করতে পারেন। আর এই বিশেষ বিজ্ঞপ্তিটা আপনারা একবার দেখে নেবেন। আর এই জায়গাটাও কিন্তু প্রসাদ বিতরণ হয়ে থাকে, এখানে সাধারণত নিচে বসে প্রসাদ গ্রহণ করতে হয়। আর দেখুন কত পাখা লাগানো, যাতে কোনো দর্শনার্থীর একটু কোনো অসুবিধা না হয়। আপনাদেরকে আরেকটা জায়গা দেখাচ্ছি, এইখানে ঢোকার মুখেও কিন্তু অনেক চেয়ার টেবিল পাতানো, এখানেও কিন্তু প্রসাদ বসে গ্রহণ করতে হয়। আমরা কিন্তু এখন এই প্রসাদ কক্ষে চলে এসেছি, আর এখনই কিন্তু প্রসাদ বিতরণটা চালু হবে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 1টা বাজে, আর 5-10 মিনিটের মধ্যেই হয়তো চালু হয়ে যাবে। এই যে এই সাইডটায় কিন্তু ভোগ প্রসাদ সমস্ত কিছু সাজানো গোছানো চলছে এখন। তাহলে কি কি প্রসাদে দিচ্ছে আপনাদের সেগুলো সমস্ত কিছু দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু এখন সমস্ত দর্শনার্থী যারা এই আশ্রমে প্রসাদ গ্রহণ করবে সবাই কিন্তু এক এক করে এখানে চলে আসছেন। আর এই পাখা লাইট কিন্তু অলরেডি চালু করে দেওয়া হলো। সবার প্রথমে এখানে কিন্তু এই স্টিলের থালা আর এই স্টিলের গ্লাস এখানে দিয়ে গেলেন। সবার প্রথমে কিন্তু এখানে দিয়ে গেলেন ঠাকুরের প্রসাদ। তারপরে চলে আসলো হচ্ছে পোলাও, আর এবারে চলে আসলো হচ্ছে অন্ন। দেখুন কত সুন্দর অন্নটা। আর এবার চলে আসলো হচ্ছে ডাল। আর ডালের পরে এখানে কিন্তু 5 মিশালির একটি সবজি দিয়েছিল, সেটা এটা। তারপরে এখানে কিন্তু চলে আসলো আর একটা সবজি। আর এইবার চলে আসলো হচ্ছে চাটনি। এখানে কিন্তু সমস্ত জিনিস আপনারা যতবার ইচ্ছা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের কিন্তু এখনই আশ্রমে ঘোরা হয়ে গেল। আপনাদের সম্পূর্ণ আশ্রমটা ঘুরে দেখালাম এবং মহারাজের সাথেও কথা বলে দিলাম। এখানে কিন্তু থাকার যে ব্যবস্থাটা রয়েছে সেই আপনাদের রুমগুলোও দেখিয়ে দিলাম, যাতে কি একটা মনের মধ্যে আইডিয়া চলে আসে এখানে ভক্ত নিবাসের যে ব্যাপারটা রয়েছে। আর এছাড়াও ভোগের যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের মন্দিরটা কেমন লাগলো, এছাড়াও যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে আমার কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি তার অ্যান্সার দেবো। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো মন্দিরে।